হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আর কোনো রকম কথা না বাড়িয়ে ভার্জিনিয়া উলফের শেক্সপিয়ার্স সিস্টার এসেটির অনুবাদ অর্থাৎ বাকি অংশের অনুবাদ শুরু করছি। আর আজকে আমি শুরু করবো চেস্টিটি, যে মার্ক করে রেখেছি এখান থেকে। Chastity had then, it has even now, a religious importance in a woman's life. একজন নারীর জীবনে ধর্মের গুরুত্ব আগেও ছিল, এখনও রয়েছে, and has so wrapped itself round with nerves and instincts that to cut it free and bring it to the light of day demands courage of the rarest. এবং নারীরা এটাকে তাদের প্রত্যেকটি নার্ভ অথবা সহজাত প্রবৃত্তি দ্বারা এমনভাবে মুড়িয়ে রেখেছে যে তারা এটাকে স্বাধীন করতে চায় না। টু কাট ইট ফ্রি অ্যান্ড ব্রিং ইট টু দ্য লাইট অফ ডে ডিমান্ডস কারেজ অফ দ্য রেয়ারেস্ট। অর্থাৎ খুব কম নারী আছে, খুব রেয়ার কেস আর কি এটা, যে যারা তাদের এই স্বাধীন চেষ্টাটিকে ফ্রি করে দিতে চায়। ওকে, ডে ডিমান্ডের সাথে তাল মিলিয়ে এরকম কোনো নারী খুঁজে পাওয়া যাবেই না বললে চলে আর কি। To have lived a free life in London in the 16th century would have meant for a woman who was a poet and playwright a nervous stress and dilemma which might well have killed her. 16 শতাব্দীতে লন্ডনে কোনো নারী যদি কোনো মুক্ত লাইফ পেয়েও থাকতো বা সে যদি কোনো কবি অথবা নাট্যকার হয়েও যেত, তাহলেও সে মানসিক চাপ এবং উভয় সংকটের মধ্যে পড়ে কোনো এক সময় নিজেকেই মেরে ফেলতো। হ্যাড শি সার্ভাইভড, হোয়াট এভার শি হ্যাড রিটেন উড হ্যাভ বিন টুইস্টেড অ্যান্ড ডিফর্মড। তাকে হয়তো ভোগান্তিতে পড়তে হতো, সে যা কিছু লিখতো সেগুলোকে পাকানো অথবা বিকলাঙ্গ করা হতো। ইস্যুইং ফ্রম এ স্ট্রেইনড অ্যান্ড মরবিড ইমাজিনেশন। আর এই বিকলাঙ্গ বা পাকানো কোথা থেকে হতো? একটি জোর বা অস্বাস্থ্যকর কল্পনা থেকে এই জিনিসগুলো করা হতো। অ্যান্ড আনডাউটেডলি আই থট, লুকিং অ্যাট দ্য শেলফ, হোয়ার দেয়ার আর নো প্লেস বাই উইমেন। এবং নিঃসন্দেহে আমি ভাবলাম যেখানে মেয়েদের কোনো বই নেই, হার ওয়ার্ক উড হ্যাভ গান আনসাইন্ড, তার কাজগুলো হয়তো আনসাইন্ডই থেকে গিয়েছিল। দ্যাট রিফিউজ শি উড হ্যাভ শাউট সার্টেইনলি, হয়তো নিশ্চিতভাবে সে খুব চিল্লাচিল্লি করেছিল বা চিৎকার চেঁচামেচি করেছিল কেন তার বইগুলো আর কি রিজেক্ট করা হচ্ছে এটা নিয়ে। ইট ওয়াজ দ্য রেলিক অফ দ্য সেন্স অফ চেস্টিটি দ্যাট ডিক্টেটেড anonymity to women even so late as the 19th century. এটা ছিল এক ধরনের সতীত্ব ধ্বংস হওয়ার মতো অনুভূতি, যেটার ফলে মেয়েরা গ্রহণ করেছিল ছদ্মনাম। এমনকি 19th সেঞ্চুরি অর্থাৎ 19 শতকের দিকেও কারার বেল, জর্জ এলিয়ট, জর্জ স্যান্ড, অল দ্য ভিকটিমস অফ ইনার স্ট্রাইফ অ্যান্ড অ্যাজ দেয়ার রাইটিংস প্রুভ। কারার বেল, জর্জ এলিয়ট, জর্জ স্যান্ড প্রত্যেকেই তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের শিকার এবং তাদের লেখাগুলি এটি প্রমাণ করে। শাউট ইন ইফেক্টিভলি টু ভেইল দেমসেলভস বাই ইউজিং দ্য নেম অফ এ ম্যান, তারা নিজেদেরকে খুব ভালোভাবে পর্দার মধ্যে লুকিয়ে ফেলেছিল একজন পুরুষের পর্দার মধ্যে আর কি। দাস দে ডিড হোমেজ টু দ্য কনভেনশন, আর এভাবেই তারা শ্রদ্ধা করেছিল প্রচলিত রীতিনীতিকে, হুইচ ইফ নট ইমপ্ল্যান্টেড বাই দ্য আদার সেক্স ওয়াজ লিবারেলি এনকারেজড বাই দেম, যেটি যদিও অপর লিঙ্গের লোকদেরকে দ্বারা ইমপ্ল্যান্ট করা হয়নি, অর্থাৎ প্রথিত করা হয়েছিল কিনা জানা নেই, তবে তাদেরকে দ্বারা উৎসাহিত হয়েছিল বটে। অর্থাৎ এখানে বলছে যে যখন এই লেখিকাগুলো নিজেদের নাম ব্যবহার না করে ছেলেদের নাম ব্যবহার করতো, তখন এরাই অন্যদেরকে আরও এনকারেজ করতো এই কাজটা করার জন্য। আদার সেক্স হয়তো তাদেরকে যতটা ফোর্স করেছিল কি করেছিল না এটা সে জানা যায় না, কিন্তু তারা নিজেরা এই কাজটা করে খুব ভুল করেছে আর কি। এখানে আরও বলবে দ্যাট পাবলিসিটি ইন উইমেন ইজ ডিটেস্টেবল, এবং এই ধরনের পাবলিসিটি নারীদের জন্য ডিটেস্টেবল, ঘৃণিত। এখানে ব্র্যাকেট একটা কথা লেখা আছে, দ্য চিফ গ্লোরি অফ এ ম্যান ইজ নট টু বি টকড অফ, সেইড পেরিসলস হিমসেলফ এ মাচ টকটিভ ম্যান। প্রধান উজ্জ্বলতা, একজন নারীর প্রধান উজ্জ্বলতা ইজ নট টু বি টকড অফ, একজন
পেরিসলস, যিনি নিজে একজন খুবই আলোচিত মানুষ ছিলেন, তিনিই বলেছিলেন যে নারীদের প্রধান চরিত্রগুলো বা প্রধান গুণাবলী নিয়ে খুব বেশি কথা বলা ঠিক নয়। ওকে, তারপরে আমরা অ্যানোনিমিটিতে চলে যাব। অ্যানোনিমিটি রানস ইন দেয়ার ব্লাড, অর্থাৎ এখানে বলছে মেয়েদের রক্তে ছদ্মনামের জিনিসটা থাকে। দে ডিজায়ার টু বি ভেইলড স্টিল পসেসেস দেম, তারা এখন পর্যন্ত তাদেরকে আর কি পর্দার মধ্যে নিয়ে যেতে এখনও পছন্দ করে। দে আর নট ইভেন নাও অ্যাজ কনসার্নড অ্যাবাউট দ্য হেলথ অফ দেয়ার ফেম অ্যাজ মেন আর, এখন পর্যন্ত তারা তাদের ফেম নিয়ে, খ্যাতি নিয়ে ছেলেদের মতো সচেতন নয়। অ্যান্ড স্পিকিং জেনারেলি উইল পাস এ টমস্টোন অর এ সাইন পোস্ট উইদাউট ফিলিং অ্যান irresistible desire to cut their names on it as ALF, Bird, or Chas must do in obedience to the instinct. এবং এবং যে স্পিকিং জেনারেলি, অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে তারা এতটাই অসচেতন যে তারা মরার সময় বা মরার পরে এটাও চাইবে না যে আমাদের কবরের উপরে আমাদের নাম লেখা হোক। এখানে কবি আসলে ভার্জিনিয়া উলফ আসলে নারীদের অনিচ্ছা বা অনিচ্ছার কথাটাই মূলত আর কি তুলে ধরেছেন, যে তাদেরও কিছু দোষ ছিল, তাদের মধ্যে একটা ছিল যে ইচ্ছার অভাব। এখানে আরও কিছু কথা তিনি বলবেন, হুইচ মারমার্স ইফ ইট সিজ ফাইন উইমেন গো বাই অর ইভেন এ ডগ, তারপরে কিছু একটা ওয়ার্ড লেখা আছে অন্য ভাষায়, যাই হোক। অ্যান্ড অফকোর্স ইট মে নট বি এ ডগ, আই থট রিমেম্বারিং পার্লামেন্ট স্কোয়ার এ Sieges Alley and other avenues, it may be a piece of land or a man with curly black hair. তারপর ভার্জিনিয়া উলফ চিন্তা করে দেখলেন পার্লামেন্ট, সিজেস অ্যালি অথবা অন্যান্য এভিনিউয়ের কথা। এই অবহেলার শিকার শুধু শিকার হওয়ার জন্য শুধু মেয়ে নয়, একটা ল্যান্ডও যথেষ্ট ছিল। অর্থাৎ কিছু কিছু ভূমি বা একটা মানুষ যদি কার্লি ব্ল্যাক হেয়ারের হয়, তাহলে তাদের জন্য তো এটা আরও বেশি উপযোগী ছিল। এই অবহেলাটার কথা বলছে যে এটা খুব বেশি অবহেলার উপযোগী ছিল। অর্থাৎ তখনকার সমাজে যেটা প্রচলিত ছিল যে নিগ্রো, এখানে পিচ অফ ল্যান্ড বলতে নিগ্রোদের এলাকার কথা বা জায়গার কথা বলছে, প্লাস কার্লি ব্ল্যাক হেয়ার বলতে নিগ্রোদেরকেই বোঝাচ্ছে। সে বলছে যে যেখানে মেয়েদেরকে এতটা হীন করে দেখা হতো, সেখানে তাহলে নিগ্রো বা তাদের ল্যান্ডের কী অবস্থা ছিল, সেটার অবস্থা হয়তো আরও বেশি করুণীয় ছিল। It is one of the great advantages of being a woman that one can pass even a very fine negress উইদাউট উইশিং টু মেক অ্যান ইংলিশ উইমেন অফ হার। তো এটাই বলেছে যে এটা খুব অ্যাডভান্টেজের একটা ব্যাপার ছিল যে যদি কেউ উইমেন হতো তাহলে সহজেই তাদেরকে অবহেলা করা যেত, সেটা হোক একজন ইংলিশ উইমেন অথবা নেগ্রেস, হোয়াট এভার। Then that women then who was born with a gift of poetry in the 16th century was an unhappy woman. A woman is আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে 16 শতাব্দীতে সেই মহিলা যে পয়েটিক গিফট নিয়ে জন্মগ্রহণ করেছিল খুবই আনহ্যাপি ছিল তার জীবনে। এ উইমেন অ্যাট স্ট্রাইভ এগেনস্ট হার সেলফ, সে ছিল একটি উইমেন তার নিজের বিরুদ্ধে নিজে স্ট্রাইভ বলতে দ্বন্দ্ব, সে ছিল নিজের বিরুদ্ধে, অর্থাৎ সে নিজের বিরুদ্ধে দ্বন্দ্ব করতো আর কি। অল দ্য কন্ডিশনস অফ হার লাইফ, অল হার ওন ইনস্টিংক্টস ওয়ার হোস্টাইল টু দ্য টেস্ট অফ মাইন্ড। সমস্ত অবস্থা, তার জীবনের সমস্ত অবস্থা, তার সহজাত প্রবৃত্তি, তার মানসিক পর্যায়ের প্রতিকূলে ছিল। হুইচ ইজ নিডেড টু সেট ফ্রি হোয়াট এভার ইজ ইন দ্য ব্রেইন, যেটাকে ফ্রি হতে হতো। কোন একজন রাইটার হওয়ার জন্য তার এই জিনিসগুলো তাকে সাধারণত ফ্রি হতে হতো, যদিও তার হোয়াট এভার ইজ ইন দ্য ব্রেইন, অর্থাৎ তার ব্রেনে যাই থাক না কেন এগুলোকে সাইড করে তাকে সামনে এসে ফ্রিভাবে তার মনের জিনিসগুলো তুলে ধরতে হতো, এটার কথা বলেছেন। বাট হোয়াট ইজ দ্য স্টেট অফ মাইন্ড দ্যাট ইজ মোস্ট প্রপিটাস টু দ্য অ্যাক্ট অফ ক্রিয়েশন। অর্থাৎ এখানে কবি বলছে যে মনের যে ধাপ, মনের যে পর্যায় একটা ক্রিয়েশনের ক্ষেত্রে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। Can one come by any notion of the state and furthers and makes possible that strange activity? কেউ কি ছিল এই ধারণার বাইরে এসে
এই অসম্ভব কাজগুলোকে সম্ভব করবে। হেয়ার আই ওপেন্ড দ্য ভলিউম কন্টেইনিং দ্য ট্র্যাজেডিজ অফ শেক্সপিয়ার। এখন আমি খুললাম সেই পাতাগুলো শেক্সপিয়ারের ট্র্যাজেডি, যেগুলো শেক্সপিয়ারের ট্র্যাজেডি কন্টেইন করে, অর্থাৎ ধরে রাখে। হোয়াট ওয়াজ শেক্সপিয়ার্স স্টেট অফ মাইন্ড ফর ইনস্ট্যান্স হোয়েন হি রট লিয়ার অ্যান্ড অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা? উদাহরণস্বরূপ কী ছিল শেক্সপিয়ারের মনে যখন সে লিখেছিল লেয়ার, অ্যান্টনি এবং ক্লিওপেট্রা সম্পর্কে? ইট ওয়াজ সার্টেনলি দ্য স্টেট অফ মাইন্ড মোস্ট ফেভারেবল টু পোয়েট্রি দ্যাট দেয়ার হ্যাজ এভার এক্সিস্টেড। অর্থাৎ নিশ্চয়ই তার মানসিক অবস্থা ছিল খুবই ফেভারেবল, অর্থাৎ খুবই ভালো বা উন্নত, কিন্তু সেটা কখনো এক্সিস্টই করে নাই। বাট শেক্সপিয়ার হিমসেলফ সেইড নাথিং অ্যাবাউট ইট। অর্থাৎ শেক্সপিয়ার নিজে এটা সম্পর্কে কখনো কিছু বলেননি। উই অনলি নো ক্যাজুয়ালি অ্যান্ড বাই চান্স দ্যাট হি নেভার ব্লটেড এ লাইন। আমরা আসলে সাধারণ অনানুষ্ঠানিকভাবে বা এমনিতেই জানি যে তার কোনো লাইন কখনো কলঙ্কিত হয়নি। নাথিং ইনডিড ওয়াজ এভার সেইড বাই দ্য আর্টিস্ট হিমসেলফ অ্যাবাউট হিজ স্টেট অফ মাইন্ড আনটিল দ্য 18th century পারহ্যাপস। খুব সম্ভবত 16 শতাব্দীর পূর্বে কোনো আর্টিস্টরাই তাদের নিজের মানসিক অবস্থা কখনো ব্যাখ্যা করেননি। ওকে, রুশো পারহ্যাপস বিগান ইট। খুব সম্ভবত রুশো এটি শুরু করেছিল। অ্যাট অ্যানি রেট বাই দ্য 19th century সেলফ কনসিয়াসনেস হ্যাড ডেভেলপড সো ফার দ্যাট ইট ওয়াজ দ্য হ্যাবিট ফর মেন অফ লেটার্স টু ডেসক্রাইব দেয়ার মাইন্ডস ইন কনফেশনস অ্যান্ড অটোবায়োগ্রাফিস। সম্ভবত অ্যাট অ্যানি রেট 19 শতাব্দীতে সেলফ কনসিয়াসনেস এই পদ্ধতিটির দ্বারা habit for men of letters to describe their minds। আচ্ছা, 19 শতাব্দীতে সেলফ কনসাসনেস এর সূত্র ধরে, এই টেকনিকটির সূত্র ধরে মহৎ ব্যক্তিদের জীবনী বর্ণনা করার সময় সম্ভবত সর্বপ্রথম এই কনফেশন, অর্থাৎ হচ্ছে স্বীকারোক্তিমূলক ধারা প্রচলিত হয়। অর্থাৎ এখানে বলছে যে 19 শতাব্দীতে যখন বিভিন্ন বিখ্যাত মানুষদের অটোবায়োগ্রাফি লেখা হতো এবং তাদেরকে ডেসক্রাইব করার জন্য সেলফ কনসাসনেস টেকনিকের দ্বারা সর্বপ্রথম এই রীতিটা চালু হলো। কোন রীতিটা? যে একটা লেখা যখন কোনো রাইটার লিখছে তখন তার মাথায় কী ছিল। দেয়ার লাইভস অলসো ওয়ার রিটেন, তাদের জীবনী লিখিত হতো। অ্যান্ড দেয়ার লেটার্স ওয়ার প্রিন্টেড আফটার দেয়ার ডেথস, এবং তাদের লেটারগুলো ছাপা হয়েছিল তাদের মৃত্যুর পর। দাস দো উই ডু নট নো হোয়াট শেক্সপিয়ার ওয়েন্ট থ্রু হোয়েন হি রট লেয়ার, উই ডু নো হোয়াট চার্লি ওয়েন্ট থ্রু হোয়েন হি রট দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। আর এভাবে আমরা যদিও জানি না শেক্সপিয়ারের মাথায় কী চলছিল যখন সে লেয়ার লিখছিল, কিন্তু আমরা জানি চার্লির মাথায় কী চলছিল যখন সে লিখেছিল ফ্রেঞ্চ রিভলিউশন। হোয়াট ফ্লুবার্ট ওয়েন্ট থ্রু হোয়েন হি রট ম্যাডাম বোভারি, ফ্লুবার্টকে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল যখন সে লিখেছিল ম্যাডাম বোভারি। হোয়াট কিটস ওয়াজ গোয়িং থ্রু হোয়েন হি ট্রাইড টু রাইট পোয়েট্রি এগেনস্ট দ্য কামিং অফ ডেথ অ্যান্ড দ্য ইনডিফারেন্স অফ দ্য ওয়ার্ল্ড, কিটসকে কী রকম কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল যখন সে পৃথিবীতে প্রচলিত নিয়মের বাইরে যে কিছু লেখার চেষ্টা করেছিল। তারপর এখান থেকে and one gathers from this enormous modern literature of confession and self-analysis that to write a work of genius is almost always a feat of prodigious difficulty. Okay. One gathers from this enormous modern literature. যখন কেউ যখন কেউ একটি প্রতিভামূলক কাজ করার জন্য বিশাল আধুনিক সাহিত্য, কিসের সাহিত্য এটা? কনফেশন, স্বীকারোক্তি এবং আত্মবিশ্লেষণের সাহিত্য খুঁজে দেখে,
ওকে, আমি আবার একটু গুছিয়ে বলার চেষ্টা করি। যখন কোনো ব্যক্তি একটি প্রতিভামূলক কাজ করবে বলে ঠিক করে এবং তার জন্য সে বিশাল ইনরমাস, এখান থেকে বিশাল আধুনিক স্বীকারোক্তি এবং আত্মবিশ্লেষণের সাহিত্যের পাতাগুলো ঘুরে দেখে, তখন খুব সাধারণভাবে সে এটিকে প্রডোজিয়াস ডিফিকাল্টি অর্থাৎ বিস্ময়কর কাঠিন্যর কৃতি হিসেবে পায়। একজন লোকের কাছে একজন যখন চিন্তা করে যে আমি একটা কাজ করব, আমি একটা কিছু লিখতে যাব, তার আগে যদি চিন্তা করে দেখে যে আমি তাহলে বিভিন্ন এই মডার্ন লিটারেচারের বিভিন্ন দিকগুলো ঘুরে আসি, তখন সে স্বভাবতই এই জিনিসটা তার কাছে মনে হয় যে এই জগৎটা খুবই বিস্ময়কর এবং কাঠিন্য, একদম কঠিন। Everything is against the likelihood that it will come from the writer's mind whole and entire. এই everything is against সব কিছুই যেন বিপরীতে, সব কিছু যেন রাইটারের মাথা থেকে সম্পূর্ণরূপে এবং সর্বাগ্যে আসতে হবে। জেনারেলি ম্যাটেরিয়াল সার্কামস্টেন্সেস আর এগেনস্ট ইট, অর্থাৎ এই একজন যখন চিন্তা করে যে সে কোনো কিছু লিখবে, তখন কী কী তার বিরুদ্ধে যায় সেটার কথা বলছে। সাধারণভাবে ম্যাটেরিয়াল সার্কামস্টেন্সেস আর এগেনস্ট ইট, অর্থাৎ আর্থিক পরিস্থিতি বা শুধু পরিস্থিতির উপাদানসমূহ এটির বিরুদ্ধে থাকে, সে লোকটার কাজের বিরুদ্ধে থাকে। ডগস উইল বার্ক, কুকুরগুলো ঘেউ ঘেউ করে। পিপল উইল ইন্টারাপ্ট, মানি মাস্ট বি মেড, মানুষগুলো নাক গলায় এবং টাকা পয়সা অবশ্যই থাকতে হবে। হেলথ উইল ব্রেক ডাউন, এবং এক পর্যায়ে দেখা যায় যে স্বাস্থ্যহীনতা ঘটে। ফার্দার অ্যাকসেন্টুয়েটিং অল দিস ডিফিকাল্টিজ অ্যান্ড মেকিং দেম হার্ডার টু বেয়ার ইন দ্য ওয়ার্ল্ডস নটোরিয়াস ইনডিফারেন্স, এটাকে আর একবার সব ধরনের ডিফিকাল্টিস, কাঠিন্যকে লক্ষ্য করে অ্যান্ড মেকিং দ্য, অর্থাৎ এটাকে আরও এক ধাপ কঠিন করে তোলে। ওয়ার্ল্ডস নটোরিয়াস ইনডিফারেন্স, এটাকে বহন করা, অর্থাৎ একজন যখন কাজ করতে যাবে তখন এই কাজটাকে বহন করা আরও বেশি কঠিন করে তোলে পৃথিবীর নটোরিয়াস অর্থাৎ কুখ্যাত ইচ্ছাগুলি, ঠিক আছে, ইনডিফারেন্স অনিচ্ছাগুলি। It does not ask people to write poems and novels and histories, এটা যেন মানুষদেরকে কবিতা, নোভেল অথবা হিস্টোরি লিখতেই দেয় না। It does not need them, এটা যেন তাদেরকে বলে যে এটা কোনো প্রয়োজনই নেই। It does not care whether Flaubert finds the right word, whether Charlie scrupulously verifies this or that fact, এটা যেন কোনো যাই আসে না ফ্লুবার্ট সঠিক শব্দটি খুঁজে পেল কিনা, অথবা চার্লি সতর্কতার সাথে যাচাই করতে পারলো কি না এই ফ্যাক্ট, এইটা বা ওই, মানে এই বা তথ্য বা ওই তথ্য। ন্যাচারালি ইট উইল নট পে ফর হোয়াট ইট ডাজ নট ওয়ান্ট, খুব স্বাভাবিকভাবেই কেউ তোমাকে মূল্য দেবে না যখন সে সেটা চায় না। অ্যান্ড সো দ্য রাইটার কিডস, ফ্লুবার্ট, চার্লি সাফার্স স্পেশালি ইন দ্য ক্রিয়েটিভ ইয়ার্স অফ ইয়ুথ, এবং এই কারণেই তাদের যৌবনে কিডস, ফ্লুবার্ট, চার্লির মতো লেখকেরা খুবই ভোগান্তির শিকার হয়েছেন। এভরি ফর্ম অফ ডিস্ট্রাকশন অ্যান্ড ডিসকারেজমেন্ট, তারা তাদের জীবনের প্রত্যেকটি ক্ষোভ আর ডিসকারেজমেন্ট কি আত্মবিশ্বাস, তারা খুব বেশি ক্ষোভ এবং আত্মবিশ্বাসহীনতায় ভুগেছেন, ঠিক আছে। এ ক্রাই অফ অ্যাগনি রাইজেস ফ্রম দোজ বুকস অফ অ্যানালাইসিস অ্যান্ড কনফেশন, তাদের বইগুলো অ্যানালাইসিস বা কনফেশন, অর্থাৎ তাদের বইগুলো বিশ্লেষণ করা বা তাদের স্বীকারোক্তি থেকে খুব একটি কান্না অথবা একটি অভিশাপ অথবা একটি কান্না যেন উঠে আসে তাদের বইয়ের সেই বিশ্লেষণ অথবা স্বীকারোক্তিগুলোর মধ্য থেকে। মাইটি পোয়েটস ইন দেয়ার মিজারি ডেড, মাইটি পোয়েট, শক্তিশালী
কবিগুলো যেন তাদের দুর্দশায় মৃত, দ্যাট দ্য বার্ডেন অফ দেয়ার সং, এটি যেন তাদের গানের উপরে বোঝা। ইফ এনিথিং কামস থ্রো ইন স্পাইট অফ অল দিস, যদি কোনো কিছু এত কিছুর পরেও সামনে এগিয়ে আসে, ইট ইজ আ মিরাকল অ্যান্ড প্রবাবলি নো বুক ইজ বর্ন এন্টায়ার অ্যান্ড আনক্রিপলড অ্যাজ ইট ওয়াজ কনসিভড। এটি হবে খুবই বিস্ময়কর, অর্থাৎ এত কিছুর পরেও কেউ যদি সামনে এগিয়ে আসে সেটি হবে খুবই বিস্ময়কর, এবং প্রবাবলি নো বুক ইজ বর্ন ইন্টায়ার, এবং কোনো বইই জন্মেনি সম্পূর্ণরূপে, অ্যান্ড আনক্রিপলড অর্থাৎ অপরিকল্পিতভাবে, অ্যাট ইট ওয়াজ কনসিভড ওই একই, কোনো বই জন্মেনি সম্পূর্ণরূপে অপরিকল্পিতভাবে। বাট ফর উইমেন আই থট লুকিং অ্যাট দ্য এমপ্টি শেলভস, কিন্তু নারীদের জন্য আমি ভাবলাম সেই এমপ্টি শেলফ অর্থাৎ শূন্য শেলফগুলোর কথা। দিস ডিফিকাল্টিস আর ইনফিনাইটলি মোর ফর্মিডেবল, এই কাঠিন্যগুলো হয়তো তাদের জন্য আরও অধিক ভয়ঙ্কর ছিল। ইন দ্য ফার্স্ট প্লেস টু হ্যাভ এ রুম অফ হার ওন, প্রথম জায়গাতে যেটা সমস্যা ছিল তাদের নিজস্ব একটা রুম থাকা, লেট অ্যালোন এ কোয়াইট অর এ সাউন্ড প্রুফ রুম, তাদেরকে হয়তো একাকে একটা কোয়াইট রুম অথবা শান্ত রুম অথবা সাউন্ড প্রুফ রুম দেয়াই হতো না, ওয়াজ আউট অফ দ্য কোয়েশ্চেন, এটা ছিল কোশ্চিনাতীত। আনলেস হার প্যারেন্টস আর এক্সেপশনালি রিচ অর নোবেল, যদি না তার পিতামাতা খুবই বড়লোক অথবা নোবেল টাইপের মানুষ না হন। ইভেন আপ টু দ্য বিগিনিং অফ দ্য 19th century, এবং এই ধরনের পরিস্থিতি দেখা গেছে 19th century শুরুর দিকেও। সিন্স হার পিন মানি হুইচ ডিপেন্ডেড অন দ্য গুড উইল অফ হার ফাদার ওয়াজ অনলি এনাফ টু কিপ হার ক্লোথ, সে তার বাবার কাছ থেকে যে অর্থগুলো পেত সেগুলো তার জামা কেনার জন্য এনাফ ছিল, যথেষ্ট ছিল। শি ওয়াজ ডিবার্ড ফ্রম সাচ এলিভেশনস অ্যাজ কেম ইভেন টু কিডস অর টেনিসন, সে ছিল মুক্ত সেই এলিভেশন অর্থাৎ সেই অস্বস্তিগুলো থেকে যেগুলো দিয়ে কিডস এবং টেনিসনকে যেতে হয়েছিল অথবা চার্লিকে যেতে হয়েছিল। অল পুয়ার মেন, সব গরিব মানুষ, ফ্রম এ ওয়াকিং ট্যুর এ লিটল জার্নি টু ফ্রান্স, তারা কি করেছিল একদম হেঁটে হেঁটে ট্যুর করতো, জার্নি করতো ফ্রান্সে। ফ্রম দ্য সেপারেট লজিং উইথ ইভেন ইফ ইট ওয়ার মিজারেবল এনাফ, যদিও তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে তাদের স্ট্রাগলটা লিড করেছে, কিন্তু প্রত্যেকটি ছিল তাদের জন্য খুবই কষ্টকর। শেল্টার দেম ফ্রম দ্য ক্লেইমস অ্যান্ড tyrannies অফ দেয়ার ফ্যামিলিজ, এমনকি তারা তাদের পরিবারের কাছ থেকেও শুধু যন্ত্রণা বা নির্যাতিতই হয়েছেন। সাচ ম্যাটেরিয়াল ডিফিকাল্টিস আর ফর্মিডেবল, এই ধরনের উপাদানের কাঠিন্য ছিল খুবই ভয়ঙ্কর। বাট মাচ ওয়ার্স ওয়ার দ্য ইম্যাটেরিয়াল, কিন্তু সবচেয়ে জঘন্য ছিল ইম্যাটেরিয়াল হওয়াটা। সরি, ইম্যাটেরিয়াল এটা তো আমার মনে পড়ছে না। Is there a no? তারপরে the difference of the world which Keats and Flaubert and other men of genius have found so hard to bear was in her case not indifferent but hostility, যেই স্ট্রাগল হচ্ছে কিটস অথবা ফ্লুবার্টের বা আদার জিনিয়াস মানুষদেরকে, প্রতিভাবান মানুষদেরকে বহন করতে হয়েছিল, সেগুলো নারীদের ক্ষেত্রেও খুব একটা পার্থক্য ছিল না, বরং সেগুলো ছিল আরও বেশি প্রতিকূল। দ্য ওয়ার্ল্ড ডিড নট সে টু হার অ্যাজ ইট সেইড টু দেম, পৃথিবী ছেলে মানুষদেরকে যেভাবে দেখতো নারীদেরকে সেভাবে দেখতো না। রাইট ইফ ইউ চুজ, ছেলেদেরকে সাধারণত বলা হতো এরকম, যদি তুমি চাও তুমি লিখতে পারো। ইট মেক্স নো ডিফারেন্স টু মি, এটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। দ্য ওয়ার্ল্ড সেইড উইথ এ গ্যাফো রাইট হোয়াটস দ্য গুড অফ ইউর রাইটিংস, কিন্তু একই ক্ষেত্রে দেখা গেছে যে কেউ একজন মেয়েকে যখন সে লিখতে চাইতো তাকে উপহাস করে বলতো রাইট, লিখা, হোয়াটস দ্য গুড অফ ইউর রাইটিং, কী আছে তোমার, কী এমন ভালো আছে তোমার লেখার মধ্যে, বা কী এমন ভালো তুমি লিখতে পারবে। ওকে, ইয়াং উইমেন আই উড সে অ্যান্ড প্লিজ অ্যাটেন্ড, আমি বলতে চাই যুবতী নারীরা দয়া করে অ্যাটেন্ড করো, ফর দ্য পেরোরেশন ইজ বিগিনিং, ইউ আর ইন মাই অপিনিয়ন, তুমি আমার অপিনিয়ন বলতে ইউ আর মাই অপিনিয়ন ডিসগ্রেসফুলি ইগনোরেন্ট, তোমরা খুবই অমর্যাদার সাথে
অবহেলিত, তোমরা প্রস্তুত হও, এটাই আর কেউ বলছে। ইউ হ্যাভ নেভার মেড ডিসকভারি অফ অ্যানি শর্ট অফ ইম্পর্টেন্স, তুমি কখনো কোনো গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করতে পারোনি। ইউ হ্যাভ নেভার শেকেন অ্যান এম্পায়ার অর লেড অ্যান আর্মি ইনটু ব্যাটল, তুমি কখনো কোনো এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্যকে ঝাঁকিয়ে তুলতে পারোনি অথবা যুদ্ধে আর্মিদের মতো যুদ্ধ করতে যাওনি। দ্য প্লেস অফ শেক্সপিয়ার আর নট বাই ইউ, শেক্সপিয়ারের নাটকগুলো তোমাদের উপরে নয়। অ্যান্ড ইউ হ্যাভ নেভার ইন্ট্রোডিউসড এ বারবারাস রেস টু দ্য ব্লেসিংস অফ সিভিলিয়ান, এবং তুমি সভ্যতার সন্তুষ্টিতে কখনো কোনো বর্বর জাতিকেও দাওনি। হোয়াট ইজ ইয়োর এক্সকিউজ, কি তোমার এক্সকিউজ, অর্থাৎ কি তোমার, কি বলে জানো এক্সকিউজকে, বাহানা, কি বাহানা তুমি দেবে। ইট ইজ অল ভেরি ওয়েল ফর ইউ টু সে, pointing to the streets and squares and forests of the globe swarming with black and white and coffee colored inhabitants, অর্থাৎ এখানে বলছে এই লাইনটা তারা যেটা বলছে যে এটা তোমার জন্য খুব ইজি, তুমি বিভিন্ন সমস্যা দেখাতে পারবা, লাইক স্ট্রেটস, স্কোয়ার্স, ফরেস্টের রাস্তা, গ্লোবিং হোয়াইট, কফি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কফি কালার্ড ইনহ্যাবিটেন্টস, এগুলো এই ধরনের অনেক অজুহাতে তুমি দেখাতে পারবা। অল বিজিলি এনগেজড ইন ট্রাফিক অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যান্ড লাভ মেকিং, হয়তো তুমি বলতে পারবা যে আমি ট্রাফিকে ব্যস্ত ছিলাম, এন্টারপ্রাইজে ব্যস্ত ছিলাম, লাভ মেকিংয়ে ব্যস্ত ছিলাম। উই হ্যাভ হ্যাড আদার ওয়ার্ক অন আওয়ার হ্যান্ডস, অথবা আমাদের হাতে অনেক অন্যান্য কাজ ছিল। উইদাউট আওয়ার ডুইং, এখন ভার্জিনিয়া বলছে যে আমাদেরকে ছাড়া, আমাদের করা ছাড়া, দোজ শিজ উড বি আনসেইল, সেই সমুদ্রগুলো আনসেইলড থেকে যাবে, অ্যান্ড দোজ ফার্টাইল ল্যান্ডস এ ডিজার্ট, এবং সেই ফার্টাইল ভূমিগুলো মরুভূমিতে পরিণত হবে। উই হ্যাভ বর্ন অ্যান্ড ব্রেড অ্যান্ড ওয়াশড অ্যান্ড টট, আমরা জন্ম দিয়েছি, আমরা লালন পালন করেছি, আমরা শিখিয়েছি, পারহ্যাপস টু দ্য এজ অফ 6 or 7 years, খুব সম্ভবত 6 অথবা 7 বছর বয়স থেকে। দ্য 1623 million হিউম্যান বিংস হু আর অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অ্যাট প্রেজেন্ট ইন এক্সিস্টেন্স, allowing that some had helped takes time, পরিসংখ্যান অনুযায়ী 1600 এবং 23 মিলিয়ন মানুষ যারা বর্তমান পৃথিবীতে এক্সিস্ট করে, অস্তিত্ব রাখে, পরিসংখ্যান বলে যে তাদের পেছনে কেউ সাহায্য করেছে, তাদের পেছনে কেউ তো সময় দিয়েছে। দেয়ার ইজ ট্রুথ ইন হোয়াট ইউ সে, তোমার বলার মধ্যে সত্য আছে, আই উইল নট ডিনাই ইট, আমি এটা অস্বীকার করি না। বাট অ্যাট দ্য সেম টাইম মে আই রিমাইন্ড ইউ দ্যাট দেয়ার হ্যাভ বিন অ্যাটলিস্ট 2 colleges ফর উইমেন ইন এক্সিস্টেন্স ইন ইংল্যান্ড সিন্স দ্য ইয়ার 1866, কিন্তু আমি তোমাকে মনে করে দিতে চাই 1866 শতাব্দীর দিকে ইংল্যান্ডে অন্তত 2টি মহিলাদের কলেজ ছিল। That after the year 1880 a married woman was allowed by law to possess her own property, 1880-তে একজন বিবাহিত নারীকে অ্যালাউ করা হয়েছিল নিজস্ব সম্পদ রাখার জন্য। অ্যান্ড দ্যাট ইন 1919 হুইচ ইজ এ হোল 9 years ago, যেটি এবং 1919 সালে, যেটা ছিল 9 বছর আগের কথা, শি ওয়াজ গিভেন এ ভোট, এবং শি ওয়াজ, অর্থাৎ নারীদেরকে ভোটের অধিকারও দেওয়া হয়েছে। মে আই অলসো রিমাইন্ড ইউ দ্যাট দ্য মোস্ট অফ দ্য প্রফেশনস হ্যাভ বিন ওপেন টু ইউ ফর ক্লোজ অন 10 years নাও, অর্থাৎ আমি কি তোমাদেরকে বলতে পারি যে সব ধরনের প্রফেশনে এখন তোমরা কাজ করতে পারো। হোয়েন ইউ রিফ্লেক্ট আপন দিজ ইমেন্স প্রিভিলেজেস অ্যান্ড দ্য লেন্থ অফ টাইম ডিউরিং হুইচ দে হ্যাভ বিন এনজয়েড, এখন তোমরা খুব সহজে এই বিশাল সুবিধাগুলো পেতে পারো যেগুলো ছেলেরা এনজয় করেছে এতদিন। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার মাস্ট বি অ্যাট দিস মোমেন্ট সাম 2000 উইমেন, এবং এরই সূত্র ধরে 2000 উইমেন আছে, নারী আছে, যারা নিজেদেরকে দক্ষ হিসেবে প্রমাণ করেছে বছরে অন্তত $500 কামাই করার জন্য। ওকে, অর্থাৎ ভার্জিনিয়া উলফ এখনকার অবস্থা নারীদেরকে দেখাচ্ছেন এবং বলতেছে যে এখন কেন চুপ করেছে, এখন সামনে আসো, লাইক এগুলাই। ইউ উইল অ্যাগ্রি দ্যাট দ্য এক্সকিউজ অফ ল্যাক অফ অপরচুনিটি, ট্রেনিং, এনকারেজমেন্ট, লেজার অ্যান্ড মানি নো লঙ্গার হোল্ডস গুড, তোমার সেই বাহানাগুলো, যেমন আমার ল্যাক অফ অপরচুনিটি, আমি সুযোগ পাইনি, ট্রেনিং পাইনি, সাহস পাইনি, অথবা আমার অবসর ছিল না, আমার টাকা ছিল না, এগুলো এখন আর শুনতে ভালো লাগে না। মোর ওভার দ্য ইকোনমিস্ট আর টেলিং আস that Mrs. Shetton has had too many children.
এখন ইকোনমিস্টরা আমাদেরকে বলে মিসেস সেন্টনের অনেকগুলো চিলড্রেন ছিল, ইউ মাস্ট অফ কোর্স গো অন বেয়ারিং চিলড্রেন, বাট সো দে সে ইন টুজ অর থ্রিজ, নট ইন টেন্স অ্যান্ড টুয়েলভস। অর্থাৎ ইকোনমিস্টরা এখন আমাদেরকে বলে তোমরা অবশ্যই বাচ্চা নাও, কিন্তু 2টা বা 3টায় যথেষ্ট, 10টা অথবা 12টা নেওয়ার কোনো প্রয়োজন নাই। Thus, with some time on your hands, এবং এভাবে তোমার হাতে কিছু, with some time on your hands, thus with some time on your hands and with some book learning in your brains, you have had enough for the other kind and are sent to college, partly I suspect to be uneducated. Surely you should embark upon another stage of your very long, very laborious and highly obscure career. অর্থাৎ এভাবে তুমি যদিও তোমার হাতে সময় নিয়ে, যদিও তোমাকে আনএডুকেটেড থাকতে হচ্ছে, তোমাকে কলেজে খুব পার্টলিভাবে যেতে হচ্ছে, তারপরেও তুমি তোমার এই জীবনে একটা ইম্বার্ক অর্থাৎ একটা ছাপ রেখে যেতে পারো। তোমার পরিশ্রম অথবা তোমার বাধা বিপত্তি সত্ত্বেও তোমার নিজস্বতাকে আর কি তুমি তুলে ধরতে পারো, তোমার একটা ক্যারিয়ার গড়ে তুলতে পারো। 1,000 pens are ready to suggest what you should do and what effect you will have. 1,000 কলম রয়েছে তোমাকে সাজেস্ট করার জন্য, তোমার কি করা উচিত অথবা তোমার এটার ইফেক্ট কি হবে। মাই ওন সাজেশন ইজ এ লিটল ফ্যান্টাস্টিক, আই অ্যাডমিট আই প্রিফার দেয়ারফর টু পুট ইট ইন দ্য ফর্ম অফ ফিকশন। আমি তোমাকে এক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করব ফিকশন লেখার জন্য। ওকে, আর একটা পেজ। I told you in the course of this paper that Shakespeare had a sister. আমি এই কোর্সের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম, আমি ধরে নিয়েছিলাম যে শেক্সপিয়ারের একজন বোন আছে, বাট ডু নট লুক ফর হার ইন স্যার সিডনি লিজ লাইফ অফ দ্য পয়েট। কিন্তু তাকে স্যার সিডনি লিজের লাইফ অফ দ্য পয়েটে খুঁজো না। শি ডিড ইয়াং, অ্যালাস হি নেভার রট এ ওয়ার্ড। সে ডাইড ইয়াং, সে মরে গিয়েছিল যুবতী অবস্থাতে এবং সে কিছুই লিখতে পেরেছিল না। শি লাইজ বারিড হোয়ার দ্য অমনিবাসেস নাও স্টপ। সেখানে তাকে কবর দেওয়া হয়েছে যেখানে এখন এলিফ্যান্ট বা ক্যাস্টলের অপোজিটে বাসেরা এসে থামে। নাও মাই বিলিফ ইজ দ্যাট দিস পয়েট হু নেভার রট এ ওয়ার্ড অ্যান্ড ওয়াজ বারিড অ্যাট দ্য ক্রস রোডস স্টিল লিভস। কিন্তু এখন আমি বিশ্বাস করি এই পয়েটগুলো যারা কোনো কিছু না লিখেই মারা গেছে তারা এখনও বেঁচে আছে। শি লিভস ইন ইউ অ্যান্ড ইন মি, সে বেঁচে আছে তোমার মধ্যে এবং আমার মধ্যে, অ্যান্ড ইন মেনি আদার উইমেন হু আর নট হেয়ার টু নাইট, এবং সেই সব অনেক মহিলাদের মধ্যে যারা who are not here tonight, যারা এখন এখানে নেই। ফর দে আর ওয়াশিং আপ দ্য ডিশেস অ্যান্ড পুটিং দ্য চিলড্রেন টু বেড, হয়তো তারা এখন থালা বাসন ধোয়াধুয়ি করছে অথবা তাদের বাচ্চাদেরকে বিছানায় ঘুমিয়ে দিচ্ছে। বাট শি লাইভস ফর গ্রেট পয়েটস ডু নট ডাই, কিন্তু সে বেঁচে আছে কারণ মহৎ কবিরা কখনো মরে না। দে আর কন্টিনিউইং প্রেজেন্সি, তারা তাদের অস্তিত্বকে ধরে রাখে। দে নিড অনলি দ্য অপরচুনিটি ওয়াক অ্যামং আস ইন দ্য ফ্লেশ, তাদের শুধু একটি সুযোগ দরকার আমাদের মধ্য দিয়ে বের হয়ে আসার। দিস অপরচুনিটি অ্যাজ আই থিঙ্ক ইট ইজ নাও কামিং উইদিন ইয়োর পাওয়ার টু গিভ হার, এবং এখন আমি মনে করি যে এই সুযোগটা তোমার মধ্য দিয়ে সে পাবে। ফর মাই বিলিভ ইজ দ্যাট ইফ উই লিভ অ্যানাদার সেঞ্চুরি অর সো, আই অ্যাম টকিং টু দ্য কমন লাইফ হুইচ ইজ দ্য রিয়েল লাইফ অ্যান্ড নট অফ দ্য লিটল সেপারেট লাইভস হুইচ উই লিভ অ্যাজ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড হ্যাভ 500 a year each of us and rooms of our own. এবং আমি খুব সাধারণ, আই এম টকিং অফ দ্য কমন লাইফ, আমি সাধারণ জীবনের কথাই বলছি যেখানে আমরা অন্তত একটা রুম পাবো অথবা বছরে 500 অর্থাৎ $500 কামাই করতে পারবো। ইফ উই হ্যাভ দ্য হ্যাবিট অফ ফ্রিডম অ্যান্ড দ্য কারেজ টু রাইট এক্স্যাক্টলি হোয়াট উই থিঙ্ক, যদি আমরা পাই সেই সুযোগ, যা কিছু আমরা ভাবি সেটাকে এক্স্যাক্টলি অর্থাৎ সম্পূর্ণ একদম সঠিকভাবে লিখার। ইফ উই স্কেপ এ লিটল ফ্রম দ্য কমন সিটিং রুম অ্যান্ড সি হিউম্যান বিংস নট অলওয়েজ ইন দেয়ার রিলেশন টু ইচ আদার বাট ইন রিলেশন টু রিয়েলিটি, যদি আমরা একটু কমন রুমের বাইরে ভালোভাবে তাকিয়ে দেখি তাহলে জীবনকে আমরা একটু অন্যরকমভাবে পাবো যেভাবে সাধারণত দেখে থাকি। অ্যান্ড দ্য স্কাই টু অ্যান্ড দ্য ট্রিজ অর হোয়াট এভার ইট মে বি ইন দেমসেলস, একইভাবে আমরা আকাশ এবং গাছপালা সব কিছুকে একটু অন্যভাবে পাবো। ইফ উই লুক পাস্ট
Milton's Boise, for no human being should shut out the view if we face the fact, for it is a fact that there is no arm to cling to, but that we go alone, and that our relation is to the world of reality, not only to the world of men and women. এবং যেমনটা হচ্ছে আর কি মিল্টন বয়েজিতে বলা রয়েছে যে আমরা জিনিসকে বিভিন্নভাবে পেতে পারি, আমাদেরকে কখনো দেখা বন্ধ করা উচিত নয়। আমরা যদি ভালোভাবে দেখার ক্ষমতা থাকে আমরা একটা জিনিসকে বিভিন্নভাবে দেখতে পারি, বিভিন্নভাবে পেতে পারি। এই জীবনটা শুধুমাত্র ছেলে এবং মেয়েদের বৈষম্য নিয়েই গঠিত নয়, বা ছেলে মেয়ে নিয়ে গঠিত নয়, এখানে দেখার মতো আরও অনেক জিনিস আছে। Then the opportunity will come, and the date poet, who was Shakespeare's sister, will put on the body which she was so often laid down. এবং তারপরেই সেই সুযোগ আসবে যে শেক্সপিয়ারের সিস্টার পেয়েছিল না এবং মারা গিয়েছিল, সেই সুযোগটাই সে এখন পেয়ে যাবে। Drawing her life from the lives of the unknown who were her forerunners as brother did before her, she will be born. আর এভাবেই তার জীবনটা আঁকা হবে, বা লাইভস ড্রয়িং হার লাইফ ফ্রম দ্য লাইভস অফ দ্য আননোন, অর্থাৎ এভাবে আঁকা সম্ভব তার জীবন সে অজানা মানুষগুলোদের জীবন দ্বারা। হয়তো সেখানে সেই সব মানুষদের কথা বলছে যে হতে পারে সে তার ভাইয়ের মতোই একজন, তার অর্থাৎ শেক্সপিয়ারের বোনকে আবার জীবিত করা সম্ভব যেমনটা সে চেয়েছিল ঠিক সেভাবে, অর্থাৎ এখন অন্য কোনো অজানা মানুষের অস্তিত্বের মধ্য দিয়েও আমরা শেক্সপিয়ারের সেই বোনকে বের করে নিয়ে আসতে পারি, আবার বর্ণ করে নিয়ে আসতে পারি। অ্যাজ ফর হার কামিং, উইদাউট দ্যাট প্রিপারেশন, উইদাউট দ্যাট এফোর্ট অন আওয়ার পার্ট, উইদাউট দ্যাট ডিটারমিনেশন দ্যাট হোয়েন শি ইজ বর্ন এগেন শি শ্যাল ফাইন্ড ইট পসিবল টু লিভ অ্যান্ড রাইট হার পোয়েট্রি। এবং আমরা যদি আবার ডিটারমাইন্ড হয়ে প্রিপারেশন নিই অথবা এফোর্ট দিই, তাহলে অবশ্যই সে বেঁচে উঠবে এবং তার পোয়েট্রিগুলো লিখতে পারবে। দ্যাট উই ক্যান নট এক্সপেক্ট ফর দ্যাট উড বি ইম্পসিবল। আর আমরা এখন এক্সপেক্ট করতে পারি না, যেটা অসম্ভব হবে। বাট আই মেইনটেইন শি উড কাম ইফ উই ওয়ার্কড ফর হার। কিন্তু আমি এটা বলতে চাই যে সে আসবে যদি আমরা কাজ করি তার জন্য, অ্যান্ড দ্যাট সো টু ওয়ার্ক ইভেন ইন পভার্টি অ্যান্ড অবসকিউরিটি ইন ওয়ার্থ হোয়াইল। এবং যতই পভার্টি বা অবসকিউরিটি অর্থাৎ বাধা থাক বা দারিদ্রতা বা যে কোনো সমস্যায় থাক না কেন, তাকে নিয়ে আসা সম্ভব যদি আমরা তার জন্য চাই। থ্যাংক ইউ। এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর এই এসে সংক্রান্ত প্রয়োজনীয় শর্ট কোয়েশ্চেনগুলো বা ব্রড কোয়েশ্চেনগুলো, এক্সপ্লেনেশন, এগুলো পেতে বা এগুলোর বাংলা আলোচনা পেতে আমাকে ফলো করতে থাকো। আর কারো যদি আমার হ্যান্ড নোট নিতে ইচ্ছে করে তাহলে ইউ হ্যাভ টু কল মি অন 01886714719। আই রিপিট 01886714719। থ্যাংক ইউ।